জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হল বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে পলল ব্যাজনী ও পলল শঙ্কু। নদীর সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। পলল শঙ্কু, পলল ব্যাজনী, মিয়েন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, খাঁড়ি এবং বদ্বীপ। এই ভূমিরূপগুলো নদীর কোন গতিতে কখন সৃষ্টি হয় সেটা আমি যখন ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করব তখন বলবো। মানে কিছু ভূমিরূপ হয়তো মধ্যগতিতে বা কোনোটা নিম্ন গতিতে, আবার অনেকগুলো আছে যে উচ্চ বা মধ্যগতির মধ্যবর্তী অবস্থায় সৃষ্টি, মানে উচ্চ গতির শেষ হচ্ছে আর মধ্যগতির শুরু হচ্ছে সেই জায়গাতে। তো আজকের প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পলল শঙ্কু। পলল শঙ্কু কথাটা শুনেই বুঝতে পারা যাচ্ছে যে পলল এই কথাটা এসেছে পলি থেকে, আর শঙ্কু মানে কোণ, মানে ত্রিকোণাকার, ঠিক এরকম যে হয় মাথায় যেমন টুপুর পড়ে বা আইসক্রিমের যে অংশ টর্নেডোস, ঠিক সেগুলোকে বলা হয় কোণ। ঠিক আছে, এরকম একটা অংশ। তো পলল শঙ্কু গড়ে ওঠে কিন্তু উচ্চ গতির শেষে আর মধ্য গতির শুরুতে। কারণ প্রথমে আমি বললাম কোনটা কোন গতিতে, কোন ভূমিরূপটা কোন গতিতে সৃষ্টি হয় সেটা কিন্তু জানতে হয়। কারণ ঘুড়ি অনেক সময় প্রশ্ন দিতে পারে যে নদীর উচ্চ গতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো, তখন কিন্তু লিখতে হয় পলল শঙ্কু। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে উচ্চ গতিতে তো ক্ষয় কাজ প্রাধান্য পায়, সঞ্চয় কাজ তো হয় না। হ্যাঁ, সঠিক কথা। কখন হয় আমি তার জন্যই বলেছি উচ্চ গতির শেষে, যখন উচ্চ গতি পার্বত্য পথে এইভাবে ধরো আসছে, এটা একটা পর্বত, এরকম একটা বড় পর্বত আছে, ঠিক আছে, নদীটা এখান থেকে শুরু হলো, এবার ঢালটা হঠাৎ করে এখান থেকে চেঞ্জ হয়ে গেল, কমে গেল, পরিবর্তন হলো, তখন দিয়ে এখানে এরকম সমভূমির উপর দিয়ে বইতে শুরু করলো, তখন সেক্ষেত্রে কি হবে না নদীর বেগটাও কমে যাবে। যখন বেগ কমবে আর তার ফলে নদীতে যেগুলো নুড়ি, বালি, কাঁকড়, কোনো বড় প্রস্তর খণ্ড বয়ে নিয়ে আসছিল সেগুলো আর বহন করে নিয়ে যেতে পারবে না। তখন সেগুলো কি হবে, সেই নুড়ি, বালি, প্রস্তর খণ্ডগুলো পর্বতের পাদদেশেই শঙ্কু আকারে এরকমভাবে জমা হতে থাকবে। ঠিক আছে, যখন এরকম শঙ্কুর আকারে জমা হতে থাকবে তখনই তাকে আমরা কি বলবো না পলল শঙ্কু। দেখো এখানে কিন্তু পর্বত আছে, পর্বতের পাদদেশে নদীর ঢালটা হঠাৎ কমে গেল, ঠিক সমভূমিতে বইতে শুরু করলো। এই জায়গাটা কিন্তু সমভূমি, যেটা আমি প্লাস চিহ্ন দিয়ে রেখেছি। তার মানে এখানে যখনই সমভূমিতে আসবে অবশ্যই নদীর বেগও কমবে, যেহেতু নদীর ঢালটা কম। বেগ যখনই কমে যাবে নদী বড় বড় প্রস্তরখণ্ড নুড়িগুলো বয়ে নিয়ে যেতে পারবে না, তখনই নদীর এই পাদদেশটায় দেখো এই যে ত্রিকোণাকার, হয়তো পুরোপুরি এরকম ত্রিকোণাকার এরকম নয়, ঠিক শেপটা এরকম, ঠিক আছে, তো এটাকেই ত্রিকোণাকার বলা হয়। এই যে শেপটা আছে এতটা, এই জায়গাটা, ঠিক এখানেই পলিগুলো জমা হতে থাকে, এটাই একটা শঙ্কু আকৃতির, তাই একে বলা হয় পলল শঙ্কু। এটা কিন্তু উচ্চ গতির শেষে মধ্যগতির শুরুতে এই ভূমিরূপটা কিন্তু দেখা যায়। উদাহরণ হিসেবে আমরা কি বলবো, যে তোমরা আগে পড়েছ আমরা যদি হিমালয়কে ভাগ করি দৈর্ঘ্য প্রস্থ বরাবর, সেখানে একটা ভাগ পাবে নাকি কাশ্মীর হিমালয়। তো সেই কাশ্মীর হিমালয়ের জাসকর দ্রাগ নদীতে কিন্তু এই ধরনের ভূমিরূপ দেখা যায়। তো উদাহরণটা দিলাম, কোথায় ভূমিরূপটা গড়ে ওঠে সেটাও বললাম। ইংরাজিতে একে কিন্তু বলা হয় এলোভিয়াল কোন। ঠিক আছে, এটা পর্বত, যেটা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, এটা নদী বেরিয়ে আসছে পার্বত্যের, এগুলো যে ব্লু কালার দেওয়া আছে এগুলো নদীর কিন্তু শাখা বিভিন্ন দিকে বয়ে গেছে, আর এই জায়গাটায় শঙ্কুর মতো আকারে এই যে ডট 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 দেওয়া আছে এগুলো পলিগুলো সঞ্চিত হয়েছে। এটা একটা কিন্তু টোটালটা একটা পলল শঙ্কু, আর এই জায়গাটা হলো মেন ভূমিরূপটা, টোটাল এই জায়গাটা। ঠিক আছে, আমি একটা রেড সার্কেল করে দিলাম, এই জায়গাটা পলল শঙ্কু। নেক্সট যে ভূমিরূপটা আমাদের আছে সেটা হচ্ছে
পলল বেজনি মানে অ্যালুভিয়াল ফ্যান, যেটাকে ইংরাজিতে বলা হয়। ঠিক আছে, আমরা প্রথমে একবার বলেছিলাম, একটু আগের ভিডিও লক্ষ্য করলে দেখতে পাবে যে নদী যেখানে বয়ে যাচ্ছে, ধরো এরমভাবে যাচ্ছে, এখানে আসছে, এরমভাবে যাচ্ছে, যে পাড়টায় ক্ষয় হয়, যেখানে ক্ষয় হচ্ছে সেই জায়গাটাকে বলা হয় অবতল পাড়। যেখানে সঞ্চয় হয়, ঠিক আছে, সঞ্চয় হয় সেই জায়গাটা কি হয় না উত্তল পাড়। ঠিক আছে, এবার নদী বয়ে যাচ্ছে, এই ভূমিরূপটাও সেম, মানে কোথায় না উচ্চ গতির শেষে মধ্যগতির শুরুতে এই ভূমিরূপটা দেখা যায়। কোনটা? পলল বেচনি। কিভাবে গড়ে ওঠে? সেম, যখন পার্বত্য প্রবাহ থেকে সমভূমিতে নেমে আসে তখন কি হয়, ঢালটা হঠাৎ কমে যায়, কমে যাওয়ার ফলে, আর নদী তো আমরা জানি এরকমভাবে আঁকা বাঁকাভাবে বয়ে যায়, যখনই ঢালটা কমে যায় নুড়ি বালিগুলো সঞ্চয় হয়। এখানে সঞ্চয় কিভাবে হয়? অবতল পাড় যেটা আছে এই দিকটা নদীর দেখো ক্ষয় হয়। ঠিক আছে, আর এই যে পাড় মানে এই দিকটা বলছি, এটা কিন্তু উত্তল একটা নদী বাঁক, এই জায়গাটা সঞ্চয় হয়। তো এই সঞ্চয়টা আর এই জায়গাটা যেটা আমি ছোট্ট অংশ দিয়েছি পাড় বলে লিখে রেখেছি, তো এই জায়গাটা কি হয় না এমনভাবে ভূমিরূপটা গড়ে ওঠে, দূর থেকে একটু দেখলে দেখো এই টোটাল শেপটা আমি যদি দেখি একটা হাত পাকার মতো মনে হয়। এটা পুরোটা মনে হচ্ছে, এটা যদি আরও বাড়িয়ে দিই তাহলে দেখো এটা দেখে পুরো হাত পাখার মতো দেখে মনে হচ্ছে। ওই জন্য এটাকে বলা হয় অ্যালুভিয়াল ফ্যান বা পলল বেজনি বা পলল পাখা। ঠিক আছে, এই প্রোফাইলটায় আমি একটু পাশে একটা প্রোফাইলের মতো করে মানে প্রস্থচ্ছেদ করে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো এটা একটা ঢালু পাড়, এই জায়গাটা, ঠিক আছে, নদীটা এইভাবে বয়ে আসছে, এই জায়গাটায় নদী, ঠিক আছে, মানে নদীটা এঁকে বেঁকে এইভাবে এইভাবে গেছে, ঠিক আছে, হ্যাঁ গেছে, তাহলে এই পার্টটায় কি হচ্ছে না সঞ্চয়। হুম, সঞ্চয় হচ্ছে, সঞ্চয় মানে ডটের যে লাইনগুলো দিয়েছি বালি বলে রেখে রেখেছি, শুধু বালি নয়, নুড়ি কাঁকড় এগুলো এখানে সঞ্চিত হয়। আর এই জায়গাটায় নদী, এই যে শেপটা দেখো পুরো এখান থেকে এই যে এতটা এরকম মানে পুরো এরকম একটা শেপ আসছে, এই জায়গাটা পুরো দেখতে একটা হাত পাকার মতো লাগছে, তার জন্য এই ভূমিরূপটাকে বলা হয় পলল বেজনি। পলল বেজনি যদি বলা হয় কোথায় দেখা যায় তাহলে কিন্তু লিখবে যে কুশি নদীতে পলল বেজনি দেখা যায়। আবার একসঙ্গে যখন এই রকম ভূমিরূপ মানে পলল বেজনি বা পলল পাখা অনেকগুলো পরপর পরপর থাকে, তখন সেটা যুক্ত হয়ে শিবালিক পর্বতের পাদদেশে ভাবর অঞ্চল গড়ে ওঠে। কি ধরনের অঞ্চল গড়ে ওঠে? ভাবর অঞ্চল। অনেকগুলো পলল পাখা এরকম পরপর পরপর থাকে একসঙ্গে যুক্ত হয়ে, সেটা দেখা যায় কোথায় না শিবালিক পর্বতের পাদদেশে, সেই অঞ্চলটাকে ভাবর বলে আমরা জানতে পারি। ঠিক আছে, এটাও কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষার সময় আসতে পারে যে অনেকগুলো পলল বেজনি গড়ে ওঠে শিবালিক পর্বতে, কি ধরনের অঞ্চল গড়ে উঠেছে বা সেই অঞ্চলটার নাম কি? ভাবর অঞ্চল। এবারে পলল শঙ্কু এবং পলল বেজনির মধ্যে যদি পার্থক্য বলা হয় তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। দেখো যদি প্রথম পার্থক্য আমরা বলতে পারি তাহলে কি বলতে পারবো, যে ঢালের ক্ষেত্রে পলল শঙ্কুর ক্ষেত্রে ঢাল কিন্তু আমাদের খুব বেশি হয় পলল শঙ্কুতে, আর পলল বেচনিতে ঢাল কিন্তু অনেকটা কম হয়। কেন কম হয়? দেখো পলল শঙ্কুতে পার্বত্য প্রবাহ থেকে যখন মানে উচ্চ গতিতে আসে, উচ্চ গতির পর ঢালটা হঠাৎ কমে যায় সমভূমিতে প্রবেশের সময়, আর এখানে ঢাল অলরেডি কমই থাকে, কারণ এই নদী বাঁকের মধ্যে এটা সৃষ্টি হয়, এই বাঁকটার মধ্যে, তাই না? এটা ক্ষেত্রে কিন্তু এটা যদিও পর্বতের পাদদেশে, এটাও পর্বতের পাদদেশে, কিন্তু তবুও এই পলল বেচনিটা এই উত্তল নদী বাঁকে কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে, এই সমভূমিতে আসার সময় যে পলল বেচনি হবে সেটা নয়, এটা হয় উত্তল বাঁকে, তার জন্য ঢালটা অলরেডি কমই থাকে। তাহলে এটা কিন্তু আমরা প্রথম পার্থক্যতে লিখতে পারি। তাহলে এক নম্বর পার্থক্য ঢালের ক্ষেত্রে হয়ে গেল, এর ঢালটা বেশি হবে, এর ঢালটা আমাদের কম হবে। এবারে যদি আমরা আয়তন হিসেবে বলতে চাই তাহলে পলল শঙ্কু আয়তনে কিন্তু পলল শঙ্কু আয়তনে কম হবে। ঠিক আছে, এর আয়তনটা কিন্তু কম হবে, কারণ পার্বত্য প্রবাহ থেকে আসবে, হঠাৎ ঢালের পরিবর্তন হবে, পর্বতের পাদদেশে কোনো একটা ছোট মতন গড়ে উঠতেই পারে। কিন্তু পলল বেজনি যেহেতু উত্তল বাঁকে সৃষ্টি হয়,
তাই এর আয়তন অবশ্যই এই পলল শঙ্কুর থেকে বেশি হবেই। তার কারণ নদীর যে বাঁক অলরেডি, এই যে বাঁকটা, এই বাঁকটা এটার থেকে, এই জায়গাটার থেকে বেশি হবে, কারণ নদী অল টাইম বেঁকেই থাকে, এই আঁকা বাঁকা অংশটা কখনোই কম হয় না। এটা অনেকটা ছোট অংশে এরকম হতেই পারে, নদী বাঁকটা কখনো এরকম না এরকমভাবে নদীটা যাচ্ছে এই যে এইভাবে ছোট্ট হয়ে গেল, এরকম কিন্তু কখনোই হয় না। তাই এর আয়তনটা অনেকটা বেশি হবে। এর আয়তন পলল বেজনির থেকে পলল শঙ্কুর আয়তন কম। পলল শঙ্কুর ক্ষেত্রে যে নুড়ি বালিগুলো জমা হয় সেগুলো কিন্তু অনেকটা বড়, মানে বৃহৎ থেকে ক্ষুদ্র হয়। কি হয়? বৃহৎ থেকে ক্ষুদ্র, মানে অনেক বড় থেকে ছোট হতে পারে, ঠিক আছে। কিন্তু পলল বেজনির ক্ষেত্রে কিন্তু খুব বড়, মানে অনেকটা মোটা পাথর সেরকম হয় না, খুব সূক্ষ্ম পদার্থে এগুলো সঞ্চিত হয়। কারণ এই যে নদী বাঁকটা আসে, নদী বাঁকটা তো আর একদম উচ্চ গতি যেখানে উৎস হয় সেখান থেকে আর সৃষ্টি হয় না, সমভূমির পরেই হয়তো সৃষ্টি হয় কোথাও মধ্যগতি নিম্নগতিতে, মেনলি মধ্যগতিতেই নদী বাঁক দেখা যায়। তো সেই জায়গাতে নুড়িগুলো কিন্তু খুব ছোট ছোট হয়, ঠিক আছে। আর এখানে যেগুলো জমা হয় সেই প্রস্তরখণ্ডগুলো অনেকটা বড় হয়। তাহলে এই তিনটি পার্থক্য যথেষ্ট। পলল শঙ্কু পলল বেজনি পার্থক্যটা এখানে দিলাম। দেখো প্রথমেই যেটা আমি লিখে রেখেছি ঢাল, পলল শঙ্কুর ক্ষেত্রে ঢালটা বেশি আর পলল বেজনির ক্ষেত্রে ঢালটা কম হয়। আয়তন, পলল শঙ্কুতে আয়তন কম বা ছোট যেটা লিখবে, পলল বেজনিতে আয়তন বেশি বা বড়। পদার্থ, এখানে বৃহৎ বা ক্ষুদ্র পদার্থ থাকে, আর পলল বেজনিতে খুব সূক্ষ্ম পদার্থ। আকার কি হয় আমরা প্রত্যেকেই জানি যে পলল শঙ্কুতে আকারটা শঙ্কু আকৃতির হয়, ত্রিকোণাকার হয়, আর পলল বেজনিতে আকারটা অর্ধগোলাকার বা গোলাকার হয়। তাহলে পলল শঙ্কু এবং পলল বেজনি আমাদের হয়ে গেল। আজকে যেটা মেনলি জানার বিষয় এটাই জানতে হবে যে পলল শঙ্কু বা পলল বেজনি উচ্চ গতির শেষে বা মধ্য গতির শুরুতে দুটো ভূমিরূপ আমাদের গড়ে ওঠে, বা প্রশ্নতে যদি এটাও আসে যে উচ্চ গতিতে সঞ্চয় কার্যের ফলে দুটো ভূমিরূপের নাম লেখো, তাহলে পলল শঙ্কু বা পলল বেজনি লিখতে পারো। দুটোই পর্বতের পাদদেশে গড়ে ওঠে, কিন্তু পাদদেশে গড়ে উঠলেও পলল শঙ্কুটা কিন্তু উত্তল বা অবতল বাঁক এরকম কোনো ব্যাপার নেই। পর্বতের পাদদেশে যেখানে ঢাল হঠাৎ কমে যায়, সমভূমিতে আছে, সেখানে গড়ে ওঠে। আর পলল বেজনিটা কিন্তু উত্তল নদী বাঁকে সৃষ্টি হয়, অবশ্যই পর্বতের পাদদেশেই হয়, এই উচ্চ গতির শেষে মধ্যগতির শুরুতে হয়, কিন্তু তবুও এটা উত্তল নদী বাঁকে হয়, মানে এর একটা ফিক্সড একটা জায়গা আছে এটাই। তো পার্থক্য হলো পলল শঙ্কু কাকে বলে, পলল বেজনিটা আমাদের হয়ে গেল। নেক্সট যে ভূমিরূপগুলো আছে সেগুলো আমাদের নেক্সট পার্টে আলোচনা করা হবে।